নমস্কার, শুরু করছি আমার বিহারী গুরু চতুর্থ পর্ব। এর আগে 3টি পর্ব করেছিলাম, প্রথমে মেম্বারদের জন্য, তারপর সেটা সকলের জন্য খুলে দিয়েছি। কিন্তু যেহেতু একটা সময়ের ব্যবধান তৈরি হয়ে যায়, ফলে একেবারে শেষের দিকটা অন্তত রিক্যাপিচুলেট না করলে আপনাদেরও বুঝতে অসুবিধা হবে, আমারও বোধহয় বোঝাতে কিঞ্চিত বেশিই অসুবিধা হবে। ঘটনাটা হলো, হামদি বেগকে কেন্দ্র করে আজকালে বিরাট গন্ডগোল শুরু হয়ে গেল, এবং সেই গন্ডগোলে একেবারে কোম্পানির মালিক, যিনি লস অ্যাঞ্জেলেসে থাকতেন এবং বছরে 2-1বার কলকাতায় আসতেন, তিনিও জড়িয়ে পড়লেন। তিনিও চাইলেন হামদি বেকে আর রাখা যাবে না। গৌরকিশোর ঘোষকে তিনি তখনও পর্যন্ত চিনে উঠতে পারেননি, কোনোদিনই চিনে উঠতে পারেননি সম্ভবত। গৌরকিশোর ঘোষ যখন দেখলেন হামদিকে আজকাল ছাড়তে হবে, তখন বিনা বাক্যব্যয়ে নিঃশব্দে অফিসের গাড়ির চাবি ড্রাইভারের হাতে ফেরত দিয়ে সেই যে তিনি আজকালের লাহাবাড়ি ছাড়লেন, আর ফেরতই এলেন না। অফিসে যারা এটা চাইছিল তাদের সংখ্যাই বেশি, ইনফ্যাক্ট ওভারওয়েলমিং মেজরিটি। তারা তো দারুণ উল্লসিত, আর আমি ঠিক ততটাই বিমর্ষ। কেননা কৃষ্ণ আর অর্জুন দুজনেই যদি সহসা যুদ্ধক্ষেত্র থেকে চলে যান, তাহলে আমাদের মতো পদাতিক সেনাদের অবস্থাটা কি হবে? কিংবা অন্যভাবে যদি বলি, এটা কৃষ্ণ বিহনে গোকুল অন্ধকার। তারা চলে যাওয়ার পরেই আমার গৌরকিশোরের উপর খুব অভিমান হলো যে তিনি একবার বলে যাওয়ার প্রয়োজন বোধ করলেন না। আর একই সঙ্গে সেদিনই সংকল্প নিলাম যে আজকালে আর আমারও থাকা হবে না। আর তারপর থেকে আজকালে যেসব কাণ্ড করতে শুরু করলো, আমি সেই সব দুঃখের স্মৃতি চালনা করতে একেবারেই রাজি নই। আমার এই দুই গুরু একসঙ্গে নীরবে প্রস্থান করার পর কয়েক মাস পরেই আমিও ফের গৌরকিশোর ঘোষের সহকর্মী হিসেবে আনন্দবাজার গোষ্ঠীতে যোগ দিলাম। সোজা আনন্দবাজারে নয়, কিন্তু সেই প্রসঙ্গে পরে আসব, যখন আমার তৃতীয় গুরু সন্তোষ কুমার ঘোষের কথা বলব। তার আগে গৌরকিশোর ঘোষকে নিয়েও বলতে হবে। আপাতত হামদিতেই আমি সীমাবদ্ধ রাখছি। দেখুন, হামদি বে এই গেরস্থ বা হাফ গেরস্থ মধ্যবিত্ত বাঙালির পক্ষে মেনে নেওয়া খুব কঠিন। কেননা হামদি যে ট্র্যাডিশনে সারা জীবন সাংবাদিকতা করেছেন, সেটাকে বলে স্টেটসম্যানি ট্র্যাডিশন। আমি যেহেতু হামদির একেবারে একনিষ্ঠ চালা ছিলাম, তিনি মদ খেতে গেলেও আমি, কাবুলিওয়ালার বাড়িতে টাকা দিতে গেলেও আমি, কিছু লিখলে সেটা বঙ্গানুবাদ সেটাও আমি। আর যখন হামদি মুডে থাকতেন, তখন তিনি যেসব গল্প বলতেন এবং
যেভাবে অনেক কিছু আমাকে বিশ্লেষণ করতেন, আমি বুঝতাম যে আমি গুরু বাছতে কোনো ভুলই করিনি। হামদির কাছে তখন যখন শুনতাম স্টেটসম্যানের গল্প, অবাক লাগতো আমার। হামদি স্টেটসম্যানের প্রতিনিধি হিসেবে শিলংয়ে থেকেছেন, আরো কোথায় কোথায় সব থেকেছেন। আবার অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবে কলকাতাতেও কাজ করেছেন অনেকদিন। কেমন ছিল তখনকার স্টেটসম্যান? এখন গল্প কথা মনে হবে, তখনও আমাদের গল্প কথা মনে হতো। আমরা বলে থাকি না, খাজনার চেয়ে বাজনা বেশি। স্টেটসম্যান ছিল অনেকটা সেই রকম। আরদালি, কুক, বেয়ারা, ব্রেকফাস্ট, লাঞ্চ, রাতে যারা থাকে তাদের ডিনার, এলাহি আয়োজন। অবশ্যই ইংরেজরা শুরু করেছিলেন সেই ট্র্যাডিশন, ইংরেজ চলে যাওয়ার অনেক দিন পর অবধি ছিল। আর তৎকালীন স্টেটসম্যান তো একেবারে ইংরেজির শেষ কথা ছিল। পরবর্তীকালে অনেক ইংরেজি কাগজ দাবি করেছে যে তারা আন্তর্জাতিক মানের। আমি সেই দাবির ব্যবচ্ছেদ করতে রাজি নই, কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে সাবেক কি স্টেটসম্যান ওয়াজ দ্য স্ট্যান্ডার্ড বেয়ারার অফ আইডিয়াল ইংলিশ। কথাটা আমার নয়, আমার তো বটেই, কেননা আমার বাবা আমাকে ইংরেজি শেখানোর জন্য ওই স্টেটসম্যান আনন্দবাজার পড়াতে কোনোদিন উৎসাহিত করেননি, নিজে যদিও পড়তেন, কিন্তু স্টেটসম্যান রোজ পড়া আমার বাধ্যতামূলক সেই শৈশব থেকে। প্রথমে তো আমি এত কিছু বুঝতাম না, বাবা বলতেন ছবি দেখ, তারপর বলতেন একটু একটু তো বুঝতে পারছিস? হ্যাঁ পারছি। তাহলে এবার স্পোর্টসের পাতায় কি কি আছে দেখতো। বাবাও জানতেন শিশু মনস্তত্ত্ব। আমি ম্যাক্সিমাম ছবি দু চারটে দেখতাম, তখন সবই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর ওই ছবির তলায় ক্যাপশনগুলো কুতিয়ে কুতিয়ে পড়ার একটা অভ্যেস তৈরি করলাম। এবং সেই অভ্যেসটা এমন হয়ে গেছিল, বাবার সৌজন্যে ধীরে 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 শেষের পাতা থেকে প্রথম পাতা অবধি পৌঁছলাম। তখন প্রায় স্কুল জীবনের শেষ। তারপরেও আমাকে বাবা তারক সেনের ফর্মুলা মেনে ইংরেজি শেখানোর জন্য স্টেটসম্যানের এডিট পেজ পড়াতে শুরু করলেন। একদিন হঠাৎ বললেন, তারকবাবু কি বলতেন জানিস? তারক সেন হচ্ছেন, he was a legendary professor of English who taught in Presidency College. তিনি তার ছাত্রদের একটা টোটকা শিখিয়েছিলেন কি করে ইংরেজি শিখতে হয়। সেই টোটকাটা ছিল এইরকম, যে তোমরা প্রথমে স্টেটসম্যানের এডিটোরিয়ালগুলো খুব ভালো করে পড়বে, তারপর যে যার মাতৃভাষায় সেটাকে অনুবাদ করবে, করে দু চার দিন ফেলে রেখে দেবে। তারপর স্টেটসম্যানটা অনেক দূরে সরিয়ে রেখে নিজের মতো করে ফের অনুবাদ করবে। যেদিন দেখবে তোমার ইংরেজি স্টেটসম্যানের এডিটোরিয়ালের কাছাকাছি এসেছে, সেদিন জানবে ইংরেজিটা শিখেছ।
কামিং ফ্রম তারক সেন, নো লেস এ পার্সন দ্যান তারক সেন, আর আমি হচ্ছি বলিকা বাঁকড়া সুনীল চট্টোপাধ্যায়ের সন্তান হিসেবে। সে যাই হোক, আমি কখনো এই দাবি করব না যে আমি স্টেটসম্যানের সাবেকি আমলের এডিটোরিয়ালের কাছাকাছি ইংরেজিও লিখতে পারি, কিন্তু চেষ্টা তো করেছি। বিকজ স্টেটসম্যান ওয়াজ এ বেঞ্চমার্ক। আর তার অন্দরের গল্প গুজব, সাহেবদের আমলে কেমন ছিল, কোন এডিটার কেমন, কে কি স্টাইলে কাগজ চালাতে ভালোবাসত, সব গল্প আমাকে হামদি অধিকাংশই পানীয়ের টেবিলে বসে বেশ তুরীয় মেজাজে আমাকে শোনাতেন, আমিও শুনতাম। সব কথা যে আজকে এত বছর পরে মনে আছে তা নয়, বানিয়ে বানিয়ে গল্প করাটা আমার কাজ নয়। খালি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। হামদি বলল যে জানো স্টেটসম্যানে আমরা কি করতাম? আমি কি করে জানবো না বললে? বলল লাঞ্চ আওয়ার হওয়ার সঙ্গে সঙ্গে আমি আর মজুমদার, আরেকজন প্রায় প্রবাদ প্রতিম সাংবাদিক, দুজনে মিলে চলে যেতাম ছোটা ব্রিস্টাল। ছোটা ব্রিস্টাল একটা বারের নাম। তার আগেই এডিটোরিয়াল মিটিংয়ে ঠিক হয়ে যেত আজকে সেদিন এডিট কি লেখা হবে, মজুমদারের ভাগ্যে কি পড়বে, আমার ভাগ্যে কি পড়বে, পড়েছে। আমরা সেসব জেনে নিয়ে লাইব্রেরিতে গিয়ে প্রাথমিক লেখাপড়াটাও করে নিতাম। লাঞ্চ আওয়ার হতো, দুজনে মিলে প্রায় ছুটে বেরিয়ে যেতাম। ছোটা ব্রিস্টাল আমাদের ডাকতো, আয় 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 করে। সেখানে বসে ওই বারের থেকে ন্যাপকিন নিয়ে হামদি লিখতেন নিজের এডিটোরিয়াল, আর মজুমদারও তাই। কল্পনা করতে পারে ন্যাপকিনের উপর। এবং মদ খাওয়ার চাইতেও সেই কাজটা, যেহেতু তারা দুজনেই পেশাদার ছিলেন, সেই কাজটা থেকে অগ্রাধিকার দিতেন এবং খসখস খসখস করে লিখেও ফেলতেন। কেননা তারা জানতেন ঠিক 1 ঘন্টা পরে স্টেটসম্যানের বেয়ারারা আসবে, এসে ওদের কাছ থেকে ওই ন্যাপকিনগুলো নিয়ে যাবে। ওই ন্যাপকিন যাবে স্টেটসম্যান অফিসে, টাইপিস্টরা টাইপ করবে, তারপরে সেই টাইপড কাগজগুলো নিয়ে বেয়ারারা আবার ফিরবে ওই ছোটা ব্রিস্টলে। ততক্ষণে অবশ্য দুই বন্ধুর টালমাটাল অবস্থা। তারা প্রুফ চেক করবেন, করে সই করে দেবেন যখন ফাইনালি, দেন ইট ইজ ফিট ফর প্রিন্ট। আমি শুনতে আবার ভাবতাম যে কোনো কোম্পানি এটা অ্যালাউ করে? তার দুজন প্রবীণ অ্যাসিস্ট্যান্ট এডিটর অফিস থেকে বেরিয়ে গিয়ে বারে বসে ঘন্টার পর ঘন্টা এডিট লিখছেন, বেয়ারা এসে নিয়ে যাচ্ছে, আবার ফেরত দিয়ে যাচ্ছে টাইপড কপি, তারা প্রুফ রিড করে কারেক্ট করে দিচ্ছেন, সেটা নিয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে তারা ছোটা ব্রিস্টালকেই নিজের ঘর করে রেখেছেন। এই কোম্পানি কি কিছু নিয়ম কানুন শৃঙ্খলায় বিশ্বাস করে না? এই প্রশ্নটা করাতে হামদি খুব রেগে গেছিলেন। বললেন, দিস ইজ দ্য প্রবলেম উইথ ইউ বংস, ইউ নো। তোমরা কিন্তু ইউ আর আলটিমেট, you are born as a bong and will die as a bong. Don't forget, statesman
tradition came from the English, who believed in enjoying life while taking their work very seriously. এবং তখনই এই জ্যোতির্ময় দত্তর কথা হামদির মুখে বারে বারে ফিরত। তিনি আরেকজন চরিত্র যার বাড়িতেই হামদি জীবনের শেষ বহু বছর থেকেছেন। আরো কত সাহেব এডিটার, তারপরে মিনু মাসানির গল্প, একের পর এক ভারতীয় নিহাল সিং এর গল্প, প্রাণ চোপড়ার গল্প, সাহায়ের গল্প, এরা আমাদের চোখে তখন প্রত্যেকেই এক একজন কিংবদন্তি। আর আমি তাদের গল্প শুনছি সবচেয়ে অথেন্টিক সোর্স থেকে, যিনি সারা জীবনে হয়তো মদ খেয়ে কাউকে 14টা গাল দিয়েছেন, কিন্তু একটাও মিথ্যে কথা বলেন। শুনতাম কল্পলোকে স্টেটসম্যান অফিসটাকে, ভাবতাম মাঝে মাঝে যে এটা মনে হতো না তা নয়, ইস কেন যে মরতে বাংলা সাংবাদিকতা করতে এলাম। চেষ্টা করলে আমি নিশ্চয়ই একটা স্টেটসম্যানের ট্রেনি জার্নালিস্ট হয়ে যেতেও পারতাম। হামদি স্টেটসম্যানের হয়ে শিলংয়ে থেকেছেন, রাঁচিতে থেকেছেন। আর এই যে স্মল টাউনস অফ ইন্ডিয়া, এই ছোট ছোট শহরগুলোকে কেন্দ্র করে তার যে একটা রোমান্টিকতা ছিল, এবং যখন তিনি শিলংয়ের বর্ণনা দিতেন বা রাঁচির, মনে হতো যেন ওই জনপদগুলো এক একটা একখণ্ড করে স্বর্গ। স্মল টাউনার বলে হামদির একটা বইও ছিল। আমি জানি না আজকাল সেই বই কোথায় পাওয়া যায় না পাওয়া যায়, কিন্তু যখন হামদি নস্টালজিক মুডে থাকতেন, আমার মনে হয় তখনই তার আসল শিক্ষকের স্বরূপটা আমি চিনতে পারতাম। হামদির কি ডিগ্রি ছিল তাতে কিছু যায় আসে না। সম্ভবত আমার ধারণা ম্যাট্রিক ফ্যাট্রিক ম্যাক্সিমাম আইএ বা ইত্যাদি পাশ করতে পারেন, তারপরে আর পরোয়াই করেননি। সেই যে ট্রেনে করে ছাপড়া থেকে হাওড়ায় এসে নেমেছিলেন, আর জীবনে ছাপড়ায় ফেরতও যাননি। কিন্তু ওই যুবাকে তার কোয়েস্ট পত্রিকায় চাকরি দিয়েছিলেন কে? যিনি একদা সোভিয়েত কংগ্রেসে দাঁড়িয়ে লেনিনের সঙ্গে সমানে সমানে তক্ক করেছিলেন। তার নাম মানবেন্দ্রনাথ রায়। পরে তিনি র্যাডিক্যাল হিউম্যানিস্ট হয়ে যান। তার চেলাদের মধ্যে অন্যতম ছিলেন শিবনারায়ণ রায়, গৌরকিশোর ঘোষ, অম্লান দত্ত, এমনকি কর্ণাটকের এক সময়ের মুখ্যমন্ত্রী এস.আর. বোম্মাইও। হামদি যে খুব র্যাডিক্যাল হিউম্যানিজম নিয়ে খুব মাথা ব্যথা ছিল আমার মনে হয়নি, কিন্তু একটা যুবক সে হঠাৎ বিহার থেকে এসে যখন এম.এন. রয়ের কাগজে চাকরি পায়, তখন তো ধরে নিতে হবে ভদ্রলোকের এলেম অল্প বয়স থেকেই কি ছিল। তারপর থেকে আমার ধারণা
হামদি ইজ কমপ্লিটলি এ স্বশিক্ষিত পার্সন। সত্যি কথা বলতে কি, আমি যাদেরকে গুরু পেয়েছি তারা প্রত্যেকেই, তারা তাদের কারোর একাডেমিক ডিগ্রি ফিগ্রি কিছু ছিলই না, কিন্তু প্রত্যেকটা মানুষ was repository of such profound knowledge যে ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট, অক্সফোর্ড ফেরত বা কেমব্রিজ ফেরত পণ্ডিত, সবাইকে তারা টেবিলের তলায় রেখে তক্ক করতে পারতেন। হামদিও ঠিক তাই ছিলেন। হামদি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, কেননা তখন তো পানশালায় যাওয়ার জন্য আজকালের গাড়ি পাওয়া যেত না, ওই লাহাবাড়ি থেকে বেরিয়ে হাঁটতে 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 কখনো আমরা অ্যামা স্ট্রিট ধরে, এমনও হয়েছে হেঁটেই চলে গেছি ম্যাজেস্টিক ম্যাডার্ন স্ট্রিটে। পথে যত গাছ পড়তো দেখা দিত, হামদি গাছগুলোর তলায় দাঁড়িয়ে আমাকে সেই গাছের নাম কি, বৃত্তান্ত কি, বোটানিক্যাল নাম কি, পপুলার নাম কি, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বোঝাতেন। আমি ভাবতাম যে এই লোকটা এইরকম খিটখিটে মেজাজ, সারাদিন পানম কেবলম ছাড়া কিছু বোঝেন না, তার প্রকৃতির প্রতি এই আকর্ষণ, রাস্তার গাছের উপর এই ধরনের জ্ঞান আয়ত্ত করা। এরপরে এখন আমি এইসব ব্যাপারে, আমার শুনতে খুব ভালো লাগে, কিন্তু আমার খুব দুষ্পাচ্যও মনে হয়। সেই জন্যে আমি শুনতাম, খুব মন দিয়েই শুনতাম। একদিন হঠাৎ জ্যোতিদার গলফ ক্লাব রোডের বাড়ি থেকে আমরা দুজনে একসঙ্গে বেরিয়েছি। কোনো কারণে আমি সেদিন সকালেই গেছিলাম হামদির সঙ্গে একসঙ্গে যাবো বলে, অফিসের গাড়ি আসেনি। দুজনে মিলে হাঁটতে হাঁটতে গলফ ক্লাব রোডের দিয়ে ওই টলিগঞ্জ সার্কুলার রোডে আসবো, এসে তারপরে ট্যাক্সি ফ্যাক্সি ধরবো। হামদি হঠাৎ একটা গাছের তলায় দাঁড়িয়ে গেল। আমি ভাবলাম আবার আমার বৃক্ষপাঠ শুরু হবে, কিন্তু তার জন্য তিনি দাঁড়াননি। ওই রাস্তায় তার বাড়ি ছিল, যেখানে তার এক্সচেঞ্জ ওয়াইফ থাকতো। ওখানকার প্রতিটা দূর্বা ঘাসও হামদিকে চিনত। তিনি দাঁড়িয়ে পড়লেন একটা পাখিকে দেখে। বিচিত্র সেই পাখির গাত্রবর্ণ, বেশ বড়সড় দেখতে, দেখলেই মনে হয় যে যাতে ভারতীয় পাখি এর মতো পারে না। তারপরে সে একটু মৃদু ডাক শুরু করলো। সেই ডাক যতক্ষণ চললো হামদি একটিও কথা বলল না, চারমিনারে টান লাগাতে লাগলো। শেষ হলেই আবার হাঁটতে হাঁটতে আমাকে সেই পাখিকে, কি তাদের জন্মবৃত্তান্ত, কোথা থেকে এসছে, কিভাবে শীষ দেয়, কেন আসে, সেই গল্প বলতে বলতে আমরা ট্যাক্সি ধরে ফেললাম। সো হোয়াট ইজ নলেজ? অ্যান্ড আমরা যখন ইনফরমেশন যুগে থাকি, যেখানে শুধু তথ্যের প্লাবন কিন্তু কোনো গভীরতা নেই,
আর আমার গুরুরা সব এক একজন ছিলেন যারা একেবারে জ্ঞানের সাগর বললেও কম বলা হয়, অথচ পকেটে কোনো ডিগ্রি ফিগ্রির ধারী তারা থাকতেন না। আজকে এই পর্যন্তই আমার বিহারী গুরুর পঞ্চম পর্ব। আগামীকালই আপনাদের শোনাব, কেননা আমার মনে হচ্ছে, অবশ্য আমি যা বলি রাখি না, যে এক একজন গুরুকে নিয়ে যে পর্বগুলো করব সেগুলো একলপ্তেই শেষ করা উচিত। 3টে হয়ে গেছে, আজকে চতুর্থ হলো, পঞ্চম অথবা ষষ্ঠতে ম্যাক্সিমাম হামদি পর্ব শেষ হবে। শুরু হবে ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। নমস্কার।